নমস্কার বন্ধুরা, শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। বিভিন্ন সময় যখন সিনেমা দেখতে যাই, সিনেমা থিয়েটার বা নাটক, আমরা যখন হলে টিকিট কাটি দর্শক, আমরা নায়কের মুখের ডায়লগ শুনে আনন্দে হৈ হুল্লোড় করে উঠি। নায়িকার ইমোশনাল সিনে যেরকম আমাদের বেদনা জাগায় মনে, এবং মিলনাত্মক পরিণতি কোথাও না কোথাও গিয়ে আমাদের সেই হৃদয়ে কিন্তু আঘাত করে প্রতি মুহূর্তে। কিন্তু এই সমস্ত কিছুর পেছনে যে মানুষগুলো থাকেন, যাদের হাতের মুনশিয়ানায় প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে, সেই মানুষগুলোকে হয়তো আমরা সেরকম ভাবে মনে রাখি না, বা বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখে এসেছি দীর্ঘদিন সেই মানুষগুলোকে হয়তো গুরুত্ব দেওয়া হয় না। তবে আমাদের সাথে আজকে যে মানুষটা রয়েছেন, আহ বাবাইদা মেহুল, এই যে একটা সম্পর্ক, তার থেকে শুরু, পরবর্তীতে জিদ্দার বাজি, রাবণ থেকে শুরু করে দেবদার কাছের মানুষ হয়ে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর গল্প লিখেছেন যিনি, তাকে আমরা পেয়েছি অর্ণব দাকে, অর্ণব ভৌমিক। অর্ণব দা, শাহ টকের চ্যানেলে তোমাকে প্রথমেই স্বাগত জানাই। থ্যাংক ইউ। মানে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন শুনে নিজেরও ভালো লাগে। বল। অর্ণব দা, আমি একদম তোমার জার্নি সম্পর্কে আমরা শুনবো। আমি একদম প্রথম যে টপিকসে ঢুকবো সেটা হলো, এবার পুজোয় তোমার শাস্ত্রী, তোমার স্ক্রিপ্ট রাইটিং হিসাবে তুমি যুক্ত ছিলে অরিত্রদার সাথে, আমরা জানি। ছবিটি মুক্তি পেয়েছিল এবং আমরা দেখেছিলাম যে দর্শক কিন্তু ছবিটিকে গ্রহণ করেছিলেন। তারপরেও কোথাও গিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে ছবিটিকে হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা কম হল দেওয়া হয়েছে। পরিচালক আফসোস করেছেন, অরিত্রদা আফসোস করেছেন। কোথাও গিয়ে কি খারাপ লাগে, নাকি ইন্ডাস্ট্রির সাথে থাকতে থাকতে এই বিষয়টা তুমি মানিয়ে নিয়েছো? দেখো, অবভিয়াসলি নিজের একটা জিনিস, সেটা সবাই দেখুক। মানে আমি যেমন ধরো বহুরূপীর একটা ভিড় দেখতে পাচ্ছিলাম, বহুরূপীর ফিলিং ফার্স্ট এত দেখতে পাচ্ছিলাম, সেটা তো নিজের সিনেমার সাথে হোক, এটাও মানে ইচ্ছে তো করেই। কিন্তু ব্যাপারটা এখন সিনেমা না খালি একটা স্ক্রিপ্ট, খালি একটা গল্প, একজন অভিনেতা, এইভাবে হয় না। একটা না পুরো একটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা পজিশনিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং মানে আজকে ব্যাপারটা হচ্ছে, তুমি এমন কিছু প্রোডাক্ট দেখবে যে প্রোডাক্টগুলো হয়তো খুব ভালো কিন্তু লোকে খুব কম ইউজ করে। আবার তুমি এমন কিছু প্রোডাক্ট দেখবে যে প্রোডাক্টটার এতটা ব্র্যান্ডিং, এতটা প্রমোশন, এতটা মানে এতটা সবার চোখের সামনে সব সময় থাকে না, সেখানে সেই প্রোডাক্টটা না বিক্রিও বেশি হয়। সিনেমাও না আজকের দিনে দাঁড়িয়ে সেরকমই হয়েছে। আদিত্য, আমি যদি একটু একটু তার পরেরই কথা বলি, ধরো ভুলভুলাইয়া সিংঘাম, ভুলভুলাইয়া সিংঘাম দুটো সিনেমাই কিন্তু সেভাবে সিনেমা হিসেবে খুব ভালো হয়নি। সিংঘাম তো ম্যাক্সিমাম লোকেরই পছন্দ হয়নি। ভুলভুলাইয়া ক্লাইম্যাক্সের অংশটুকু লোকেদের ভালো লেগেছিল। কিন্তু দুটো সিনেমাই কিন্তু টেকনিক্যালি একটা হিট ট্যাগ পেয়ে গেছে। এর কারণটা হচ্ছে, একটা মার্কেটিং এমন ভাবে হয়েছে, একটা প্রমোশন এমন ভাবে হয়েছে। এবং ভুলভুলাইয়া, এবার ভুলভুলাইয়া 4 এরও প্ল্যান করা হচ্ছে, ওদিকে সিংঘামেরও পরের পার্ট নিয়ে আসা প্ল্যান করা হচ্ছে। তার মানে এখন খালি সিনেমার গল্প কিরকম, সিনেমা মানে অভিনেতাকে, সিনেমার পরিচালককে, যদিও আমার মনে হয় পরিচালক, ধরো আমাদের ক্ষেত্রে যেটা হলো আজকে, তুমি রোজ আজকে ধরো আমরা যখন শিবুদার কথা বলি, আজকে তার তো একটা ট্র্যাক আছে। মানে তার যখন 5টা সিনেমা পরপর সুপারহিট ব্লকবাস্টার হয়েছে, 6 নম্বর সিনেমাটা বাই ডিফল্ট দর্শকের ফার্স্ট চয়েস থাকে। তাই দর্শক চাই যে প্রথম আমরা সেটা দেখবো, ঠিক? এবং সেক্ষেত্রে কি হয়, যদি ট্রেলার বা টিজার বা গান কিছু ভালো হয়, আরো ওটা মানে মানে ওটা এক্সট্রা, মানে ওটা আরো ভ্যালু অ্যাড করে, ঠিক আছে? আমরা জানি শিবুদাদের একটা ঘরানার সিনেমা করতেন তারা, ঠিক আছে? সেই ঘরানাটা তারা সাকসেসফুল, এবং সেই ঘরানা ভেঙে আরো 50টা সিনেমা তৈরি হয়েছে। কিন্তু তাদের মতো সাকসেস কেউই দেখতে পায়নি। মানে তারা যদি 100 টাকা প্রফিট করে থাকে, বাকিরা 30 টাকা প্রফিট করেছে কিন্তু 100 টাকা ছুতে পারেনি, রাইট? সুতরাং শিবুদাস সেখান থেকে বেরিয়ে যখন রক্তবীজ করলো, রক্তবীজে তারা প্রমাণ করে দিল যে একটা রুটেড কমার্শিয়াল গল্প করেও তাদের তো একটা ট্রাস্টওয়ার্দি একটা অডিয়েন্স আছে, যারা হলে যায় তাদের সিনেমা দেখতে। সেই দর্শকটাও ভরসা করে একটা কমার্শিয়াল সিনেমা দেখতে গেল, এবং তারা সেখান থেকে খালি হাতে ফেরেনি, তাদের ভাল লেগেছে। এবং সেইটাতে কি হয়, একটা কনফিডেন্স অন্য লেভেলে পৌঁছে যায়। কেন, আমি জানি আমি যেটা করব, মানে এটা না ক্রিকেট খেলার মতো। তুমি দেখবে ঋষভ পন্থ যতবার রিভার্স সুইপ মারে, যতবার বা সূর্য কুমার যাদব যতবার পিছনে শট মারে,
প্রথম 4বার কানেক্ট হয়ে গেলে বাই ডিফল্ট জানে 5 নম্বরটা তার কানেক্ট হবেই, কেন এতক্ষণ আউট হতেই পারে সে, কিন্তু সে আউটটা হয়তো বাউন্ডারি লাইনে গিয়ে হবে, এই হয়তো খুব বেশি হলে এটা হতে পারে। তা এক্ষেত্রে কি হয়, শিবুদারা অনেক এগিয়ে ছিল। এবার সাথে কি হয়, সৃজিত মুখার্জি নিজে একটা ব্র্যান্ড, ঠিক আছে, আর সাথে দেবদা যে আমাদের সুপারস্টার, তাদের একটা কম্বো আসছে, ঠিক আছে। এইবার কি হয়, এই এই যেমন রোহিত শেট্টি অজয় দেবগন, এটা একটা হিট কম্বো, রাইট? আজকের ডেটে হয়তো এখন প্রচুর লোকে সিনেমা বোঝে, প্রচুর তারা বোঝে, এবং তারা আজকের ডেটে হয়তো তাদেরকে দেখলে নাক ছিটকেতে পারে, কিন্তু একটা টাইমে তাদের সিনেমা তো আমাদের সত্যি একটা এন্টারটেন করে এসছে। হ্যাঁ, তাদের সিনেমা তো আজকেও আমরা সিংহাম দেখে মজা পেয়েছি, একটা রিমেক সিনেমা দেখে আনন্দ পেয়েছি, সেই জিনিসটা তাদের মধ্যে আছে। সুতরাং সৃজিত মুখার্জি সিনেমা আসলে একমাত্র আমার মনে হয় যে পরিচালক আমাদের কলকাতার যার একটা ইয়াং অডিয়েন্স আছে, আর কোনো পরিচালকের, মানে আমি বলছি কোনো অ্যাক্টারেরও একটা ইউথ অডিয়েন্স নেই যারা তার সিনেমাটা দেখতে যাবেই হলে। সৃজিত মুখার্জির সিনেমা ভালো খারাপ যাই হোক, সৃজিত মুখার্জি পরিচালক হিসেবে উনি এতটা স্ট্রিট স্মার্ট, উনি এত এত ভালো কাজ করে গেছেন, ইনিশিয়ালি এত ভালো কাজ করেছেন, তাকে একটা বারবার তাকে তার সিনেমা আসলে ইয়াং অডিয়েন্স কিন্তু সবসময় তার সিনেমাটাই প্রথম প্রেফার করে। যেমন ফ্যামিলি অডিয়েন্স শিবুদার সিনেমাটাই যাচ্ছেন, ইয়াং অডিয়েন্স কিন্তু, এবং সেটা সাথে কি হলো, দেবদারও একটা ফলোয়ার যারা আছে, দেবদা ফ্যান্স যারা আছে, তারা একটা ব্র্যান্ড। এবার এর পরে আমাদের থাকলেন হচ্ছে মিঠুন চক্রবর্তী। টেকনিক্যালি এটাই সত্যি, মিঠুন চক্রবর্তী এখানে রাইটার, ডিরেক্টর, প্রোডাকশন হাউস এগুলোর থেকে অনেক ওপরে একজন মানে লিভিং লেজেন্ড, আর যে না মানে কোনো রিজিনাল সুপারস্টার না, যা যে অগ্নিপথ করেছে, হ্যাঁ, যে তাহাদের কথা করেছেন, যে তিতলি করেছেন, যে আমাদের গুরু করেছেন, হ্যাঁ, মানে আমি বলছি তার রাশিয়াতেও যেরকম ফলোয়ার্স আছেন, রাশিয়াতেও যেরকম ফ্যান্স আছেন, বোম্বেতেও তুমি নিশ্চয়ই এই গল্পটা খুব কমন, ওম শান্তি ওমে যখন উনি গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য গেছিলেন, তখন সমস্ত স্পট বয় থেকে শুরু করে সবাই চলে এসেছিল শুটিং বন্ধ করে, খালি মিঠুন চক্রবর্তী। কিন্তু কি হচ্ছে, মিঠুন চক্রবর্তীর যে ধরনের সিনেমা মানুষকে কাছে টানতো, সেই সিনেমাটা অনেক বছর গ্যাপ পড়ে গেছে না, সেই সিনেমার সেই দর্শকটাও না। আমি মনে আছে যে অভিমন্যু সিনেমাটা আমি দেখতে গেছিলাম মিনার সিনেমা হলে, মিনার বা দর্পণ আমার এক্সাক্ট মনে নেই, আমি সেখানে পাগলামও দেখেছিলাম, এবং সেই পাগল দর্শকগুলো না, তাদের এখন একটু বয়স হয়েছে, ঠিক আছে, পাগলামি করার জায়গাটা নেই, মানে তুমি আইনক্সে গিয়ে না পাগলামি করতে পারবে না, তোমার পাগলামি করার জন্য, রাইট, পাগলামি করার জন্য সিঙ্গেল স্ক্রিন দরকার। টেকনিক্যালি যতই আমরা সিঙ্গেল স্ক্রিন নিয়ে চাই, সিঙ্গেল স্ক্রিন নেই, মানে আমি বলছি আমি যখন আমার নিজের মির্জা, বাজি না রাবণ, আমি ইচ্ছা করে নবীনা, মিনার এগুলোতে দেখতে গেছিলাম, কিন্তু এটাও না একটা লিমিটেড দর্শকই এখন আসছে প্রথম 1-2 দিন, তারপরে না ওই ব্যাপারটা নেই। প্রথম কারণ হচ্ছে তুমি গেলে বুঝতে পারবে এই সিঙ্গেল স্ক্রিন গুলো আর না সিনেমা দেখার মতো সেই, তাও আমি বলছি মিনার, নবীনা এগুলো তো ভালো, আমি বলছি যেগুলো একটু আমরা মানে এখনো সিঙ্গেল স্ক্রিন হিসেবে পরিচিত, সেইগুলোতে না আজকের দিনে একটু ডিফিকাল্ট, মানে আজকে মানুষের মানে আগেকার ব্যাপারটা তো না, মানে আগে একটা সময় ছিল, আমি রাগিনী বলে একটা সিনেমা হল ছিল, যেখানে খালি আগে দেখবে কোনো মানে আগে সিঙ্গেল স্ক্রিন গুলোতে না গানের সময় বক্স বাজতো, ঠিক আছে, বাকি সময় এমনি সাউন্ড চলছে, গানের সময় বক্স বাজতো, সেখানে ফ্যান চলতো, ঠিক আছে, 5 টাকা চিপস পাওয়া যেত, 10 টাকা প্যাটিস পাওয়া যেত, যেটা যেটা সিঙ্গেল স্ক্রিনে ওই ব্যাপারটাই আনন্দের ছিল, মানে ওইটাই মজা ছিল, যেটা আমার 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 পার্সোনালি আমার বলে না, তুই প্রচুর কলকাতার মানুষের পছন্দের সিঙ্গেল স্ক্রিন ছিল মিত্রা। হ্যাঁ, মিত্রা খুবই একটা ভালো সিনেমা হল ছিল, যেখানে আমি চিরদিনই, প্রেম আমার, প্রেমের কাহিনী, সব সিনেমা মিত্রাতেই দেখা, যেহেতু আমি উত্তর কলকাতা সল্ট লেকে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই জিনিসগুলো নেই। আর আমি এই মিঠুন চক্রবর্তী যখন ফাটাকেষ্ট দেখতে গেছি প্রাচী সিনেমা হলে, আমি একটা লম্বা লাইনের পিছনে দাঁড়িয়েছি, সেখানে একটা 50 টাকার টিকিট 75 টাকা বা 100 টাকায় আমি ব্ল্যাকে কেটে ঢুকেছি। সেই দিনটা তো চলে গেছে, আজকে সেই দিনটা চলে গেছে, এবং যে কারণে মিঠুন চক্রবর্তী ফেমাস, সেই ডায়ালগ বা সেই জিনিস আজকে আর ওইগুলো আর ওয়ার্ক করে না, আজকে একটু টাইম পাল্টে গেছে। তো আজকে প্রথম কথা হচ্ছে আমি লিখতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, যদি একটা লিখতেও পারি, এইগুলো না আজকে দর্শক
দর্শক আর নেয় না, মানে নেয় না বলতে এখন পাল্টে গেছে সবকিছু। আজকে পরিণত হয়েছে, দর্শক অনেক বেশি কন্টেন্ট কনজিউম করেন, এত বেশি কন্টেন্ট দেখছে, এত কিছু। আমরাই বলছি ধরো কিষ্কিন্দা কান্ডাম সবাই দেখেছে, এত প্রশংসা কেন করছে লোকে? বা মানে যে ধরনেরই ধরো মালায়ালাম সিনেমা আসে, কেন এত প্রশংসা করছে? তাদের রুটের একটা স্টোরি থাকে, ঠিক আছে। এবার হিরোশিপ কি হচ্ছে না, হিরোশিপ হচ্ছে, কিন্তু সেটা না অনেক কমে গেছে। তুমি দেখবে মানে আল্লু অর্জুন, থালাপতি বিজয়, রজনীকান্ত, বা রজনীকান্তেরও সবসময় যে 100% স্ট্রাইক রেট সেরকম না, তারও সিনেমা ফ্লপ হচ্ছে। বাকি কিন্তু কারুর কিন্তু সিনেমা ওরকম হিরোশিপ চলছে না, যে হিরো আসছে 400 কোটি টাকা একাই খালি করছে। এইগুলো কিন্তু ধীরে ধীরে না বন্ধ হয়ে যাচ্ছে। এখন এখন আসলে এখন আগে কাটাছেঁড়া কম হতো, হ্যাঁ আগে কাটাছেঁড়া কম হতো, এখন কাটাছেঁড়া অনেক হয়। এরপরে যখন সিনেমাটা আমাদের আসলো, অবভিয়াসলি আমরা এমনি পিছিয়ে ছিলাম প্রথম দিন থেকেই পিছিয়ে ছিলাম। এক, আমাদের যে সময় সিনেমা রিলিজ হচ্ছে সেই সময় তুমি জানো হয়তো প্রমোশন করাটা একটু ডিফিকাল্ট ছিল, প্রমোশন ওভাবে করা যেত না, কারণ সেই সময় সিনেমার থেকেও বড় একটা মানে একটা এমন একটা ঘটনা নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম, সবাই এত মর্মাহত ছিলাম। সেই সময় না প্রমোশনটা করা মানে এক তো নিজেদের লজ্জা লাগা যে এখন প্রমোশন করছি, আর দুই সেই প্রমোশনটা করা মানে আরো নেগেটিভ হয়ে যায় মানুষের কাছে। মানুষের তখন মনে হবে কি যে আমাদের সিনেমাটাই বড় হলো, একটা মানুষের জীবন বড় না। এই সব সময় এবার অনেকেরই মনে হতে পারে পুজোরটা থেকে আমরা পিছিয়ে ক্রিসমাসে আনলাম না। আমাদের না বাংলা সিনেমা কয়েকটা টাইমেই কালেকশন দেয়, আমরা যে পুজোর টাইমে কালেকশন, ওই উইন্ডো গুলো ছাড়া নিয়ে আসলে না আরো হয়তো অবস্থা খারাপ হতো। হ্যাঁ মানে আরো অবস্থা খারাপ, দেখতে পেতাম না হয়তো, সেই জিনিসটাও হয়তো হতো না। এবার এইটা না সিনেমা ভালো বাজে এগুলো বিচার হয় না, অনেক সময় হয়েছে, মানে আমি বলছি অনেক সময় হয়েছে যে সিনেমা হয়তো হলে রমরমিয়ে চলেছে, হ্যাঁ সেটা হয়তো ওটিটিতে কেউ একবারও খুলে দেখেনি, কেন সিনেমাটা ইটসেলফ বাজে সিনেমা। শাস্ত্রী যারাই দেখেছে, শাস্ত্রী বাজে সিনেমা কেউ বলেনি। দেখো সিনেমা এখানে এমন সিনেমা হচ্ছে না যেটা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সিনেমা এখানে লেখা হলো, এটা কোনো সিনেমাই হয়নি, না সেটা বহুরূপী হয়েছে না টেক্কা হয়েছে। কিন্তু সিনেমা তো একটা মানে একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য একটা জিনিস, সেই জিনিসটা সবচেয়ে এন্টারটেন করেছে তোমার বহুরূপী। হ্যাঁ তারপরে মানে কালেকশন ওয়াইজ টেক্কা করেছে, এবং আমাদের যেহেতু সুযোগ কম ছিল, অবভিয়াসলি একটা সাউথ সিটিতে 6টা শো চলছে টেক্কা, 6টা শো চলছে বহুরূপী, সেখানে 2টো শো চলছে, এখানে তো 2টো শো কিন্তু আমাদের ফুল যাচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। মানে আমাদের যখন হঠাৎ করে কালেকশন দেখালো, ওদের দেখালো 100 টাকা, ওদের দেখালো 70 টাকা, আমাদের দেখালো 15 টাকা। 15 টাকাটা কেন? আমার তো 2টো শো, সেই দুটো শো তো ম্যাক্সিমাম কালেকশন দিতে পারে 25 টাকা, কিন্তু লোকে বিচার করছে ওরা 70, ওরা 100, এ বাবা এরা 15। কিন্তু এবার মানে ব্যাপারটা হচ্ছে নেগেটিভ করার লোক তো প্রচুর আছেই, কিন্তু অনেক দেখেছে, অনেকে প্রশংসা করেছে, ভালো মন্দ মিলিয়ে একটা সিনেমা হয়। কেন আমিও দেখেছি এই যে বহুরূপী টেক্কার অনেকে অনেক নিন্দা করেছে, অনেক মানে বহুরূপী নিয়েও করেছে, কিন্তু আলটিমেটলি সিনেমা যেটা প্রডিউসারের লগ্নি ফেরত দিয়ে দিয়েছে, প্রডিউসারের মুখে হাসি ফুটিয়েছে, সেটা দিনের শেষে একটা ভালো সিনেমা, এটা আমাদের মেনে নিতে হবে। একদম 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 অর্ণবদা, আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে যাচ্ছি একটা প্রশ্নে। খুব শোনা যাচ্ছে যে এই সময় যাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেশি বা ফেসবুকে ফলোয়ার্স বেশি, তাদেরকে ইন্ডাস্ট্রিতে মুভ করা হচ্ছে, কারণ তাদের যদি 10% ফলোয়ার্সও সিনেমা দেখতে যায় তাহলে ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে লাভ হবে। তোমার কি মনে হয় এই ট্রেন্ডটা বহুদিন থাকবে? কারণ আমি দেখতে পাচ্ছি যে ইউটিউবে যারা ভাইরাল হচ্ছে তাদেরকে তুলে আনা হচ্ছে মুখ হিসাবে, কিন্তু তাদের তো অভিজ্ঞতা নেই শিল্পী হিসাবে। তো এই ট্রেন্ডটা কি বজায় থাকবে, বা কতটা প্রভাব পড়ছে ইন্ডাস্ট্রির মধ্যে? খারাপ প্রভাব পড়ছে মানে এইটা না একটা খুব মানে জিনিসটা ভালোভাবে মানে যদি আমি বোঝাতে যাই, প্রথম কথা হচ্ছে এই যে ফলোয়ার্স, আমি বলছি অনেকে আছে ধরো ভুবন বাম অভিনয় করলো, ঠিক আছে, তুমি তার অভিনয় দেখবে, সে কিন্তু ভালো অভিনেতা, ঠিক আছে। আমি বলছি আমি রিসেন্টলি একটা মিউজিক ভিডিও দেখলাম বোধহয় সিনেবাপের, ঠিক আছে, আমার কিন্তু ওকে বেশ হ্যান্ডসাম লাগছে, ওকে স্মার্ট লাগছে, ওকে ইয়ে লাগছে, ঠিক আছে, কিন্তু এর মানে এই যে ইউটিউবার বা এই যে ইনস্টা মডেল যারা আছে সবাই যে ভালো অভিনেতা এটা তো হতে পারে না, ঠিক আছে। মানে আমাদের সময় একটা সময় ধরো ডাব স্ম্যাশ বলে একটা আমাদের সেই একটা অ্যাপ বেরিয়েছিল, যেখানে হিরোর ডায়লগ, সেটা আমিও করেছি, হয়তো তুমিও করেছো, ঠিক আছে। তারপর সেটা চলে এলো টিকটকে, টিকটকটা ব্যান হলো, এরপরে ইনস্টাতে হলো। এইগুলো না মানে আমাদের সবার মধ্যেই তো একটা এই যে এই করার তো একটা আনন্দ আছে, হ্যাঁ
এবং আমি অনেককেই দেখেছি খুব যত্ন নিয়ে করে, মানে একটা রিলস বানানোর পিছনে অনেক খরচা করে। একটা হয় তুমি এই যে ঘরটায় বসে একটা রিলস বানিয়ে নিলে, একটা ডায়লগ দিয়ে দিলে। আরেকটা হয় প্রপার তুমি একটা সেট আপ বানিয়ে প্রপার ক্যামেরা মানে ডিওপি নিয়ে প্রপার করে একটা বানালে। সেটার খাটনিকে আমি ছোট করছি না, কিন্তু খালি মানে তোমার ফলোয়ার্স কত সেই দিয়ে না কখনো হয় না। এর কারণটা হচ্ছে আমরাও ট্রাই করেছিলাম এরকম, ঠিক আছে? এটা বোঝা যায় যে ফলোয়ার্স এরা ধরো আজকে কথার কথা বলছি, যারা ভাইরাল হচ্ছে, এই যে ফুড ব্লগার যারা ভাইরাল হয়, আমরা কিন্তু মানে আমরা বলছি মানে আমরা ম্যাক্সিমাম দেখি কিন্তু এটা মজা করার জন্য। সিরিয়াসলি খুব তাকে সিরিয়াস নিচ্ছি এরকম খুব কম। মানে আমি বলছি ধরো ধ্রুবরাঠির কোনো ভিডিও যখন আমরা দেখি, আমরা সিরিয়াস কেন, সেটার পিছনে একটা রিসার্চ আছে, সবকিছু আছে, ঠিক আছে? আবার অনেকে এরকমও দেখি যে তাদের কথা শুনে মনে হয় বাবা এরও ফলোয়ার্স আছে, এটাও তো হয়, ঠিক আছে? আমাদের এটা সবকিছু মানে আমরা এই যে ধরো রিভিউ দেখি, আমি ধরো তোমার রিভিউ শুনলাম, ঠিক আছে, ভালো মন্দ দিয়ে হয় না। কয়েকজনের কথা অর্ধেক কথা বুঝতে পারি না কি বলছে, তারাও হয়তো বলছে যে এই সিনেমার ডায়ালগটা খুব একটা ভালো হয়নি। হ্যাঁ সে বলছে, হ্যাঁ এমন একটা টোনে বলছে, সে ঠিক করে বাংলা কথা বলতে পারে না, সে ঠিক করে কমিউনিকেট করতে পারে না, সে বুঝতে পারছে এই সিনেমার ডায়ালগ ভালো না। এবার তার ফলোয়ার্স কি তার কি এটা ম্যাটারই করে না। আমাদের অনেক সময় হয়েছে যে কোনো ওয়েব সিরিজ করতে গেছি, একজনকে নিয়েছি, তার আমাদের দেখো আমাদের বাংলায় হিরো হিরোইন মানে স্টার সুপারস্টার এরা ছাড়া বাকি সেরকম ওরকম ফলোয়ার্স আছে এরকম খুব কম লোকই আছে, ঠিক আছে? মানে মিলিয়নের ওপর খুব কম লোকই আছে। মিলিয়ন খালি আমাদের স্টার সুপারস্টার এদেরই আছে, এবং অনেক স্টারদের নেই, মিলিয়নও নেই সেটা। এরকম নিয়ে দেখেছি, যখনই তোমায় বলে দেবে যে এই লোকটি অভিনয় করছে, হ্যাঁ ইউটিউবে দেখো, ইউটিউবেও ভিউজ হয় না। আমি ছেড়ে দিলাম কোনো ওটিটিতে তোমার একটা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে সবকিছু, তুমি ইউটিউবেও তুমি দেখো, তোমার 30 সেকেন্ডের একটা রিলস আলাদা, তোমার একটা 1 ঘন্টার বা একটা 40 মিনিট একটা এপিসোড তুমি দেখো, সে রিলস যে বানায়, যার প্রচুর রিলসে ভিউজ থাকে, সে একটা ইউটিউবে ভিডিও বানিয়ে দেখা, দেখবে তার লোকে দেখছে না। লোকের কাছে লোকের কাছে তাকে দেখার জন্য 25 মিনিট সময় নেই। লোকের কাছে এখন এখন অনেক কিছুতে মানে কন্টেন্ট যদি ভালো হয়, তার হয়তো সাবস্ক্রাইবার কম আছে, কিন্তু দেখবে তারা দেখছে সেই জিনিসটা। কন্টেন্টের একটা দাম তো আছেই, কন্টেন্টের একটা দাম তো আছে। তোমার ফলোয়ার যে আমার মনে হয় না কিছু যায় আসে। একদম তাহলে যে সুপারস্টারদের ফলোয়ার্স হয়তো 15 মিলিয়ন 16 মিলিয়ন, হ্যাঁ তার 10% গেলেই সিনেমা ব্লকবাস্টার হয়ে যেত, সেটা তো হচ্ছে না। সেটা তো হচ্ছে না, একদমই ঠিক। অর্ণবদা, প্রথমে বললাম তোমার জার্নি সম্পর্কে আমরা শুনবো। আমরা এর আগে তোমার ইন্টারভিউ দেখে করেছিল আর কি, আমি দেখছিলাম বিভিন্ন সময় তুমি একটা গল্প সম্ভবত ফেসবুকে দিয়েছিলে, সেখান থেকে সম্ভবত শুভশ্রী ম্যামের দিদি গল্পটি সিলেক্ট করেছিল, তারপর তো তোমার সাথে যোগাযোগ হয় এবং প্রথম ছবি তোমার সেই ব্লকবাস্টার হিট, তারপরে তোমাকে ফিরে তাকাতে হয়নি। ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজ করছো আর কি, এত বছর ধরে তুমি স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছো, তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করে, নতুন না যারা আসবে ভাবছে আর কি লাইনে, আমি তাদের জন্য এই ভিডিওটা আমি একদমই তাদের জন্য স্পেশালি। না দেখো, ফিরে তাকাতে হয়নি বলতে এরকম তো হয় না। মানে অভিনেতা অভিনেত্রীদের কি হয়, তুমি যদি একটা সুপারহিট সিনেমা দাও, তারা তো বুঝে তুমি বেসিক অভিনয়টা পারো, তুমি 10টা সিনেমায় সুযোগ পেয়ে গেলে, ঠিক আছে? এবার ব্যাপারটা ধরো পরিণীতার জন্য আমি 10 জায়গায় বসতে পেরেছি, তুমি পরিণীতা লিখেছো, বসো বসো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তুমি কি স্ক্রিপ্ট করেছো? না স্ক্রিপ্ট আমি না, স্ক্রিপ্ট পদ্মদা করেছে। বলছো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছিলাম তুমি ছোট একটা গল্প লিখেছি, ওটার থেকে সিনেমা হয়েছে। এটা দুরকম হয়েছে, কেউ কেউ আবার বলেছে যে আমি জাস্ট একটু লিখেছি, বাকিটা স্ক্রিপ্ট রাইটারই করেছে। আবার কেউ কেউ এটাই করেছে যে গল্পটাই আসল, গল্পটা না হলে স্ক্রিপ্টটা হতো না। বিভিন্ন রকম ইয়ে শুনেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে কি হয়, তারা তো আর পরিণীতাটা বানাচ্ছে না, তারা তো এবার নতুন কিছু বানানোর চেষ্টা করছে, ঠিক আছে? এইভাবে আমি যখন তাদের গল্প শোনাচ্ছি, একটা কি হয়, যেহেতু একটা সিনেমা আমার চলেছে, তখন আমি যদি নিউ কামার বা ফ্রেশার হয়ে একটা গল্প শোনাতাম, তারা অনেক জাজ করতো। যেহেতু একটা গল্প ওয়ার্ক করেছে, তারা আমার উপর একটা কনফিডেন্স পাচ্ছে যে না ছেলেটা গল্পটা ভালোই হতে পারে, ট্রাই করে দেখা যাক। সাথে না গল্প শোনানো একটা আর্ট, তুমি গল্পটা শোনাচ্ছ কিভাবে। দেখবে অনেকে আড্ডা মারে যখন, 10 জনের গ্রুপের মধ্যে 10 জনই ভালো কথা বলে এরকম হয় না, 2 জন আড্ডার আসরটা জমিয়ে রাখে।
হয়তো তারা খুব বাজে আড্ডা মারছে একটা, ঠিক আছে, তো তাদের কথাগুলো শুনতে ভালো লাগে। আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমি যখন কাউকে কোনো গল্প শোনাতাম না, সেই গল্পটা দেখতে পেতো। এবং এইটা খুব ইম্পর্টেন্ট। গল্প কিন্তু তুমি মানে তুমি বলিউডেও দেখো, তুমি টলিউডেও দেখো, তুমি রিসেন্ট টাইমসে একটা বলতে পারবে না যে এই গল্পটার মতো গল্প কোনোদিন তৈরি হয়নি। এরকম হয়নি। এখন ইন্ডি ফিল্ম একটা দুটো নিয়ে কথা হলে সেটা হতে পারে, প্রপার কমার্শিয়াল সিনেমা বেসিক কিছু জিনিস মেনটেন করেই হয়, তার বাইরে কিছু হয় না। এবার কোনোটা ভালো অভিনয়ের জন্য বেরোয়, কোনোটা ভালো ডিরেকশনের জন্য বেরোয়, এক্সিকিউশনের জন্য বেরোয়, এই হচ্ছে ব্যাপার। তা সেই যখন গল্প বলা শুরু করলাম, এবার নিজের থেকে স্ক্রিপ্ট লিখতে শুরু করি। এবার না এই একটাই বুঝেছি, কোনো কিছু না থামরুল হয় না, যে এটাই নিয়ম, এটাই করতে হবে। জ্ঞান দেওয়ার প্রচুর লোক আসবে তোমায়, হ্যাঁ এটা এভাবে করে না, ওটা ওভাবে করে না। আলটিমেটলি তুমি যদি ভালো লিখতে পারো সেটাই ইম্পর্টেন্ট। কোনটা কোনো নিয়ম নেই কোনো কিছু, কোনো মানে মানে এটা ক্রিকেটের ক্ষেত্রে, আমি ক্রিকেট খুব পছন্দ করি, সেটা আমার ফেসবুকে তুমি বুঝতে পারো। ক্রিকেটের ক্ষেত্রে আমি বলছি, ক্রিকেটের যেমন রাহুল দ্রাবিড় ক্ষেত্রে তুমি অমান্য করতে পারো না, তার তার ওই শোয়েব আখতারের মতো একজন বোলার এসে বল করছে এবং সে ডিফেন্স করছে, সে বলটা তার পায়ের সামনেই থেমে যাচ্ছে, এইটাও যেরকম, সেরকম বীরেন্দ্র সেহবাগও আছে, সেরকম আজকের দিনে ঋষভ পান্তের তো দেখছো, মানে ক্রিজের ওপর মানে থামরুল, মানে এটাই নিয়ম, এরকম বলে কিছু হয় না। তুমি তুমি একটা জিনিস যদি বোঝাতে পারো, হ্যাঁ তুমি একটা জিনিস যদি ঠিক করে করতে পারো, সেটা যদি অ্যাক্টররা করে, ডিরেক্টর যদি এক্সিকিউট করতে পারে, তাহলেই সেটা হবে। এবং আমি অনেক বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি কোনো নিয়ম না মেনে, এবং তারা সেই সাপোর্টটা আমায় করে গেছে। আমি রায়চন্দ্রের সাথে কাজ করেছি অনেকগুলো, রাধার সাথে আমার ডেইলি 1টা করে কথা হয়, প্ল্যানিং হয় 10টা কাজের। এবার কি হয়, সবাই তো ট্রাই করছে, এখন তো এরকম না যে সবার কাছে প্রচুর টাকা, 10টা করে প্রডিউসার, এরকম তো না। ইন্ডাস্ট্রি অবস্থা তো সত্যি খারাপের দিকে যাচ্ছে, রোজ খারাপ হচ্ছে, এবং সবাই ট্রাই করছে। রাধার সাথে যখন বসি, আমার রাধাকে সত্যি খুব সেন্সিবল মনে হয়। কেন, বাইরে থেকে কি হয়, বাইরে থেকে সমালোচনা খুব সোজা, সমালোচনা করা সোজা, কেন তুমি তার 2 মিনিটে কিছু একটা দেখছো, ঠিক আছে, কিন্তু সেই মানুষটা গভীরতা কত, সেই মানুষটা কতটা লিখতে পারে, সেই মানুষটা কতটা জানে, সেই মানুষটা কতটা সাপোর্ট করে, সে তুমি তার সাথে থাকতে থাকতে বুঝবে। তো আজকে আমি সপ্তাশ্বর সাথে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, ঠিক আছে, মানে আমার হয়তো পরের সিনেমাটা সপ্তাশ্বর সাথেই আসছে, বলরাম কাণ্ড, গার্গী দিওয়ানিরা অভিনয় করেছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সপ্তাশ্বর সাথে একটা বন্ধুর মতো কাজ হয়। রাধা অনেক সিনিয়র আমার থেকে, টেকনিক্যালি রাধার সাথেই আমি প্রথম ম্যাজিক পুরো স্ক্রিপ্টটা তৈরি করি, সেটা সিনেমা হয়। এবং ম্যাজিক কিন্তু দেখো, আমি মানে আমি বলছি অঙ্কুশেরও যদি তুমি কেরিয়ারে দেখো, ম্যাজিক একটা খুবই একটা অন্য রকমের সিনেমা তখনকার ইয়েতে ছিল, ঠিক আছে। রায়চন্দ্রের ক্ষেত্রেও তাই ছিল, রাধাও তো একটা কমার্শিয়াল থেকে তখন রিমেক বন্ধ করে তখন আবার এই ধরনের সিনেমা রাধা করা শুরু করছে, সেটাই আমার প্রথম কাজ ছিল। রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও তুমি দেখো, প্রলয় ছাড়া ম্যাক্সিমাম রিমেক সিনেমাই ছিল, পরিণীতাই একমাত্র যেটা একটা প্রথম আবার নতুন সিনেমা ছিল, মানে একটা ফ্রেশ একটা গল্পের ওপর সিনেমা ছিল, রিমেক ছিল না। ম্যাজিকও তাই হয়েছিল। ইভেন তারপরে আমি যখন মির্জাও করি, মির্জাও টেকনিক্যাল একটা কমার্শিয়াল সিনেমায়, ঠিক আছে। এবার রোজ তো আমিও একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, কোনটা চলবে কোনটা চলবে না জানি না, কিন্তু এই মানুষগুলোর সাথে কাজ করতে করতে যেটা আমি বুঝেছি, এখন কিন্তু আর এক্সপিরিয়েন্স, ইনএক্সপিরিয়েন্স, ফ্রেশার এই ব্যাপার বলে নেই। তোমার কাছে যদি ঠিক মাল থাকে, হ্যাঁ লোকজন কিন্তু ওয়েট করে আছে। আমি বলছি একটা খুব কমন কথা শুনবে যে রাইটার নেই, রাইটার নেই বলে না, সবাই শর্টকাটে কাজ করে। রাইটার নেই বা বলে না, একটা কাজ কেউ পেলে সেই 5টা কাজ পায়, সে কি মানে বন্দুক ধরে কাজ পায়? কারণ সবাই চায় ইনস্ট্যান্ট করা। আমার এখন তুমি ধরো একজন, তুমি দীর্ঘদিন ধরে একটা সিনেমা বানাতে চাইছো, একজন প্রডিউসার এলো তোমার কাছে, সে বললো একটা সিনেমা বানাতে চাই, সে তোমায় 50 টাকা দিল, তুমি 2 বছর ধরে 50 টাকা নিয়ে বসে থাকবে, তার তো টাকাটা জলে যাচ্ছে, সে তো ইন্টারেস্ট পাচ্ছে না টাকাটা। তাহলে তোমার একটা কাজ শুরু করতে হবে, বা তুমি বলবে না দাদা আমি নিজের টার্মসে সিনেমা করি, আমি এরকম হঠাৎ করে সিনেমা করতে পারবো না, আমি 2 বছর বাদে সিনেমা করবো, আপনি কি রাজি? এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। কিন্তু সত্যি বলো, তুমি যদি এটাকে প্রফেশন হিসেবে ভাবো, পৃথিবীর কোনো এরকম প্রফেশন আছে এটার থেকে তুমি ইনকাম করতে চাইছো না? এরকম তো হতে পারে না। হতে পারে কখন, তোমার একটা প্রফেশন আছে, সাথে তোমার একটা প্যাশন, তুমি সেটা করছো, সেটা হতে পারে। এবার সেক্ষেত্রে কি হয়, যখনই একটা প্রডিউসারটা টাকা দিচ্ছে, তোমার একটা স্ক্রিপ্ট লাগবে, একটা স্ক্রিপ্ট করতে তোমার মিনিমাম 1 মাস লাগে। এবার সেটা যে একটা এক্সপিরিয়েন্স আছে কেউ, এটা কিন্তু দীর্ঘদিন তাই হয়েছে, তুমি যে কোনো রাইটারকে তুলে নাও,
সে পর 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 কাজ করে গেছে, একটা টাইমে তার রিপ্লেসমেন্ট কেউ আসছে, তার কাজ বন্ধ হয়েছে একটার পর একটা। এইটাই হয়। মানে আমি বলছি, আমি ধরো এই বছর আমি 8খানা সিনেমা লিখেছি, তার আগের বছর আমি 9খানা সিনেমা লিখেছি। এইটা তো আমি কাউকে জোর করে মানে আমার দিতেই হবে সিনেমা, না হলে আমি আপনাকে মানে কিডন্যাপ করে নেবো এইরকম বলে তো পাচ্ছি না। সে আমাকে ডাকছে, সে আমার গল্প শুনে সে আমাকে বলছে স্ক্রিপ্ট লিখে দেবে, একটা একটা নেগোসিয়েশন হচ্ছে টাকা কত নেবে। এবং সেক্ষেত্রে কি হয়, টাকার দরকার প্রত্যেকেরই পড়ে। মানে এই জিনিসটা আমিও স্টিক করে থাকতে পারবো না যে আমি 100 টাকার নিচে করব না কাজটা। কারণ ব্যাপারটা হচ্ছে একটা প্রডিউসাররা ভাববে যে একই দিয়ে লেখালেও কালেকশন আসছে 5 লাখ টাকা, যদি কেউ নিউ কাভার লেখে তাকে দিয়ে কালেকশন আসে 5 লাখ টাকা, তাকে দিয়ে লেখাই, এটাও তো হতে পারে, সে তো এটাও ভাবতে পারে। এবার এইখানেই তো ভয়টা শুরু হয়, যখন তোমার দেখবে আলটিমেটলি কাজ হচ্ছে 5টা, তখন যে কাজটার জন্য তুমি 100 টাকা নিতে, সেই কাজটার জন্য তো 20 টাকা রাজি হয়ে যাবে। কিন্তু এই হচ্ছে মানে এইবার এই যে বলছো না ফ্রেশার, এখানে আমিও ফ্রেশার, আমি এক্সপিরিয়েন্স মানে আমার কাজ অনেকগুলো করেছি, কিন্তু আমি এসেছি ইন্ডাস্ট্রিতে 3-3.5 বছর। আমি তো বহু পুরনো 2011 থেকে স্ট্রাগল করছি এরকম না। আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছে 2019, 2020 আমরা ঘরে বারান্দায় কাটিয়েছি, 2021 থেকে সিনেমা আবার হয়েছে, আমার পরপর সিনেমা রিলিজ হয়েছে। এই হচ্ছে ব্যাপার, আমিও নতুন। আমি যেটা করে গেছি এবং আজকের ডেটেও করি, আমি লিখে যাই। আমার লেখা চুরি হবে, আমার লেখা কি হবে এসব ভাবি না। আমি কোথাও আমার লেখে কোনো কিছু পোস্ট করলে সেটা 10 জায়গায় সেটা শেয়ার করে লোকে, আমার নাম ছাড়ে, আমি নামও দিই না। দেখবে তুমি আমার কোনো লেখার নিচে দেখবে না অর্ণব ভৌমিক লেখা আছে। কারণ প্রথম কথা হচ্ছে তোমার লেখা যদি চুরি হচ্ছে, তার মানে তোমার লেখা সেই ব্যাপারটা আছে বলেই চুরি হচ্ছে, না হলে তোমার লেখা চুরি হবে না। আমি এই জন্য ভাবি না। কত কত আমি দেখেছি যে ফেক প্রোফাইল, নেগেটিভিটি সরানোর চেষ্টা করেছে। কত ইউটিউবার আছে যারা হয়তো অকারণ একটা বাজে কথা বলেছে, হ্যাঁ ইনিশিয়ালি খারাপ লাগছে, কিন্তু যেই সেই ভিডিওটা দেখা শেষ করলাম, তার 10 মিনিটের মধ্যে আরেকটা ফোন যে একটু বুঝতে পারবে একটা সিনেমা নিয়ে কথা বলবো। তার মানে একটাই ব্যাপার, তুমি অনেকে বলে কান বন্ধ রেখো, কান বন্ধ রেখো না। সবাই তোমার নিন্দা করছে যদি, তার মানে তোমার মধ্যে কিছু প্রবলেম আছে, সেটা রেকটিফাই করার চেষ্টা করো। কেউ অকারণে নিন্দা করছে তাকে ইগনোর করো, সেটা তুমি বুঝতে পারবে। এই কারণে যখন ধরো বাজি লিখেছিলাম, আমার সবাই সবাই নেগেটিভ কথা বলেছিল, হ্যাঁ ডায়ালগ ভালো হয়নি, এই হয়নি ওই হয়নি। আমি রাবণ লিখেছি, রাবণে আমার ডায়ালগ ভাইরাল হয়েছে, প্রশংসা হয়েছে, রিলস হয়েছে প্রচুর। আমি মির্জা লিখেছি, মির্জার প্রত্যেকটা ডায়লগ আমার লেখা, রাবণের প্রত্যেকটা ডায়লগ আমার লেখা, শাস্ত্রীর প্রত্যেকটা ডায়লগ আমার লেখা। শাস্ত্রীর ডায়লগ গুলো কিন্তু বিখ্যাত হয়েছে, একটা খুব রিলস হয়েছে কয়েকটা ডায়লগ। আমি বলছি যখন অরিত্র আর আমি মিলে করছি, এবার অরিত্র স্ক্রিন প্লেটা ডিজাইন করছে, আমি যখন ডায়লগ দিয়ে করছি, এবার ডায়লগ যত কোনোটা বড় হলো সেটা ছোট করলাম, সেটা করার পরে এবার মিঠুনদাকে আমরা শোনাতে গেছি। তা মিঠুনদা পুরো শুনে এবার তার একটা তার ইয়েটা বোঝো তো, মানে মিঠুন চক্রবর্তী আর ওরকম না যে আমার অনেকটা রোল খুশি, এরকম না। তার রোলটা কেন সিনেমায়, তার রোলটা কি করছে, তার রোলটা ছোট হলেও প্রবলেমটা নেই, ইম্প্যাক্ট কতটা ফেলছে, আর স্ক্রিপ্টের গোটা কিরকম আছে, স্ক্রিপ্টের গোটা খুব ইম্পর্টেন্ট। সে পুরোটা শুনে ফার্স্ট কথা বললো যে ডায়ালগস আর ভেরি চিকি। এবার যখন মিঠুন চক্রবর্তী মতো, দেখো জিদ্দা দেবদা এরা কমার্শিয়াল সিনেমা করেছে, হিট দিয়েছে, সুপার হিট দিয়েছে, ব্লকবাস্টার দিয়েছে, ডায়লগে মিঠুন চক্রবর্তী 1 নম্বর। এটা ধারে কাছে আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। কারণ হচ্ছে ডায়লগ গুলো তার জন্যই তৈরি হয়েছে মনে হয়। আমরা কেন 22শে শ্রাবণ দেখে সবাই অবাক হয়ে গেছিলাম, যখন বুম্বাদাকে চিরকাল আমরা হিরো হিসেবে দেখেছি, স্টার হিসেবে দেখেছি, কিন্তু বুম্বাদার মুখে যে ওই ডায়লগ গুলো মানাতে পারে এটা আমরা কখনো ভাবিনি, রাইট? এবার সেটাই যখন আমরা প্রথম 22শে শ্রাবণে ওটাই একটা শকিং ব্যাপার ছিল। এই কারণেই তো বুম্বাদার ওই ক্যারেক্টারটা কাল্ট ক্যারেক্টার একটা, মানে মানে বুম্বাদা 22শে শ্রাবণের মতো ক্যারেক্টার, মানে ওটা একটা আলাদা আমাদের একটা আনন্দ দিয়ে গেছিল। কিন্তু ডায়লগ মিঠুন চক্রবর্তী, সেটা হিন্দি বলি বাংলা বলি যাই সিনেমা হয়ে যাক, সেই মানুষটা যখন আমার ডায়লগের প্রশংসা করছে, তখন একটা আমার হয় না যে, তখন মনে হয় যে কে কি বললো এটা দিয়ে আমার ম্যাটার করে না। এখানে শাস্ত্রীর আমি বলছি, শাস্ত্রীর ক্ষেত্রে আমি দেখেছি এই যে জয় শ্রীরাম
একটা কি ছিল, খেলা হবে। হ্যাঁ, এই ডায়লগটা চারদিকে ভাইরাল হয়েছে। এবার এই ডায়লগটা তো ওরকম পাঞ্চ লাইন না, এটা আসলে লোকে মজা পাচ্ছে যেহেতু একটা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আছে ওখানে ছোট। আমি দেখেছি হলে সিটিও পড়ছে। আমি বলছি ধরো এখানে একটা সিন আমার প্রথম দিনই আমার মাথায় ছিল, যেটা আমি জল্লাদকে আমি হোমাজ দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে জল্লাদে একটা সময় ছিল যে মিঠুনদা এখন জিতছে ভোটটায়, সে মাটিতে বসেছিল, এবার ধীরে ধীরে সে উঠে চেয়ারটায় বসে পাটা নাড়াতে শুরু করে। হ্যাঁ, এই জায়গাটাই আমার এখানে করা ছিল, যে যখন রনিদা তার কাঁধে পা রাখছে বা তার কোলে পা রাখছে, সে মিঠুনদা, এইটা ওখান থেকেই ভাবা, মানে যেহেতু মিঠুন চক্রবর্তী করছে, এবার এই জিনিসটা আমি জানি হলে সিটি পড়বে। এই দেখো এখন কাজ করতে করতে এইটুকু বুঝে গেছি যে কোনটা মানুষের পছন্দ হতে পারে, কোনটা হতে পারে না। মির্জার ক্ষেত্রেও তাই ছিল। মির্জার ক্ষেত্রে আমি ফার্স্ট ডায়লগটাই যখন লিখেছিলাম যে মায়ের পেট থেকে চুল্লির গেট, হ্যাঁ সবাই সালা শেখাইছো নাম কামাতে, কিন্তু মির্জা তো একজন হিন্দু মুসলিম ক্যারেক্টার, ঠিক আছে, সেখানে তো চুল্লি আসেই না, এটা তো নিয়ে কেউ অবজেকশন জানায়নি, ওই ব্যাপারটাই। এবার ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু এটা আমার রেফারেন্স হচ্ছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কিন্তু এখানে আমি চেষ্টা করেছি একটা ফিলোসফি রাখার, যে মায়ের পেট থেকে চুল্লির গেট, এটাই তো লাইফ সাইকেল। এই পুরোটার মধ্যে লোকে খালি নাম 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 কি হবে, ইজ্জতটা ইম্পর্টেন্ট বেশি। তা এগুলো এখন বলতে ভালো লাগছে, বা এটাই ব্যাপার। তা এইভাবেই চলছে কাজ। একদম অর্ণবদা, আমার মনে হয় যারা নতুন দর্শক যারা দেখছেন তারা প্রচুর শিখতে পারবেন, এবং নিউ কামার্স যারা স্ক্রিপ্ট রাইটার হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইছে তাদের জন্য এই পডকাস্টটা এবং ইন্টারভিউটা সত্যি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। আমি পরের কোশ্চেনে যাব, যে একটা বিষয় উঠছে খুব অর্ণবদা, যে প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে ছবি, ঠিক আছে। আমি জিদ্দার ছবির থেকে, চেঙ্গিসের থেকে আমরা দেখেছিলাম যে প্যান ইন্ডিয়া রিলিজ করা একটা কিন্তু ঝোঁক দেখা গিয়েছিল, পরবর্তীতে দু একটা ছবি ছিল যে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে। তোমার কি মনে হয় প্যান ইন্ডিয়া রিলিজের পরে বাংলা ছবি কি সাউথের মতো মাইলস্টোন ছুতে পারছে, বা সেই মাইলস্টোনে যেতে পারবে কখন? আমার মনে হয় যে ম্যাক্সিমাম যা প্যান ইন্ডিয়া সিনেমা বেরোচ্ছে, এমন কিছু প্যান ইন্ডিয়া হওয়া উচিত যেটা না আমাদের খুব রুটেড, মানে ব্যাপারটা হয়, ঠিক আছে। রুটেড যদি না হয় না, মানে আমার মনে হয় যে কিছু কিছু সিনেমা যেটা ধরো হিন্দিতে অলরেডি হচ্ছে সেরকম সিনেমা, মানে আমি আজকে না কেজিএফ এর মতো একটা সিনেমা বাংলায় বানিয়ে সেটা প্যান ইন্ডিয়া রিলিজ করে দিলাম, এগুলো চলবে না। এটা হতে পারে কেন, সেটা একটা অলরেডি ইন্ডাস্ট্রি দেখিয়ে দিয়েছে। আমাকে নিয়ে আসতে হবে না কান্টারার মতো সাবজেক্ট, কান্টারার মতো কোনো সাবজেক্ট নিয়ে আসতে হবে যেটা কিন্তু খুব রুটেড, যেটা ওদের ওখানকার একটা রিচুয়াল, সেইটা নিয়ে বানানো, কিন্তু সেইটা কিন্তু আমরাও এনজয় করছি। আজকে আমি এই যে বললাম কিছু কিছু সিনেমা আমাদের সাথে কি হয়, আমাদের সাথে মালায়ালাম ইন্ডাস্ট্রির তো অনেক মিল আছে আমাদের সাথে। হ্যাঁ, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তখন এই ধর কৃষ্কিন্দা কান্ডামের মতো একটা সিনেমা, এইরকম থ্রিলার যদি একটা হয়, যেমন ধরো আমি আজও বিশ্বাস করি যে ধরো ভূতের ভবিষ্যৎ হিন্দিতে হয়েছিল, এটা ওয়ার্ক করবে না। এর কারণ হচ্ছে ভূতের ভবিষ্যতের মেন যে মজাটা ছিল সেটা হচ্ছে ডায়ালগস এর ওপর। এই ডায়ালগসটা যেই হিন্দিতে তুমি ট্রান্সলেট করে দেবে না, ধরো হীরক রাজার দেশে তুমি হিন্দিতে করে দিলে আর ওই ফ্লেভারটাই চলে যাবে, যেটা আসল মজা। ভূতের ভবিষ্যতের ক্ষেত্রেও তাই। কিন্তু এই ধরো একটা থ্রিলার, ধরো কথা বলছি 22শে শ্রাবণের ক্ষেত্রে কিন্তু সেটা প্যান ইন্ডিয়া একটু প্রবলেম। কেন 22শে শ্রাবণে গল্প, আমি ধরলাম আজকের ডেটে 22শে শ্রাবণের থেকে ভালো ভালো থ্রিলার হচ্ছে, কিন্তু 22শে শ্রাবণে যে মজাটা ছিল এই যে ডায়ালগস গুলো, সেইটা আবার হিন্দিতে কবিতাগুলো আমাদের কবিতা, এবার এইটা এখানে ওই ডায়ালগটাই ছিল যে এই মারাঠি কবি বা পাঞ্জাবি কবি কেন নয়, বাঙালি কবি কেন, বাঙালি এত কবি আছে, এটাই ডায়ালগ ছিল, ঠিক আছে। আমার মনে হয় যে এমন কাজ হওয়া উচিত। ধরো গ্যাংস অফ ওয়াসেপুর যখন হলো, এই গ্যাংস অফ ওয়াসেপুর ভেঙে আজকের ডেটেও ওই ধরনের সিনেমা হচ্ছে। তার মানে রুটেড কিছু না করে যেমন লাপাতা লেডিস, আমার মনে হয় ওটা একটা বাংলা সিনেমা, ওই সিনেমাটা হচ্ছে টেকনিক্যালি প্যান ইন্ডিয়া সিনেমা হওয়া উচিত। কিন্তু আমার এটাও সত্যি আছে, লাপাতা লেডিস কিন্তু সিনেমা হলের অত বড় সিনেমা হলের স্ক্রিনে দেখে এনজয় করার মতো সিনেমাটা না। সিনেমাটা কিন্তু তুমি ওটিটিতে বা মোবাইলে দেখো একই রকম মজা পেতে পারো। প্যান ইন্ডিয়া, আমার মনে হয় প্যান ইন্ডিয়া কান্টারার মতো কোনো সাবজেক্ট যদি আসে, যে সাবজেক্টটা আমাদেরই এখানকার সাবজেক্ট, সেরকম সাবজেক্ট আমার মনে হয় প্যান ইন্ডিয়া হওয়া উচিত। না হলে না আমাদের ব্যাপারটা, আমরা এখানে একটা প্যান ইন্ডিয়া সাবজেক্ট হয়তো বানালাম,
কিন্তু খরচা তো প্যান ইন্ডিয়া খরচা করছি না, আমরা তো একটা 5-6 কোটির মধ্যে করে শেষ করে দিচ্ছি, ডাব করে দিচ্ছে, একটা ডাব ভার্সন করে দিচ্ছে। ডাব আমি ওসব আমি মানে এখানে তো অবভিয়াসলি ডুয়াল শুট ওরকম ভাবে ইয়ে করা হয় না, কিন্তু সেই তুমি বুঝতে পারছি আজকে যখন পুষ্পক পাটনায় গিয়ে আল্লু অর্জুন দাঁড়াচ্ছে, হ্যাঁ ওই ক্রেজটা মানে ওইটা টাইম লাগে, ওটা ইনস্ট্যান্ট ওটা হয় না, মানে এটা একটা প্র্যাকটিস। মানে ধরো ওরকম 5টা কান্টারা মতো কন্টেন্ট বানাতে পারলে, কেন ডে ওয়ানেই কেজিএফ হবে এটা তো ভাবা, এটা সম্ভব না। আর ব্যাপারটা হচ্ছে কেজিএফ হয়েছে বলে আমরা একটা কেজিএফ বানিয়ে ফেললাম, সেটা কোনোদিন প্যান ইন্ডিয়া ওয়ার্ক করতে পারে না, এটা বারবার প্রমাণ হচ্ছে। তুমি যতবারই যে সাবজেক্টই যাচ্ছে সেইগুলো অলরেডি মানে বলিউডই করে ফেলেছে, মানে অন্যান্য জায়গায় যাচ্ছি না। মানে তোমার একটা তুংবাদ বানাতে হবে, তুংবাদ বানাও একটা রুটের, ধরো এই যে এখন যে ভূতের গল্পগুলো হচ্ছে সেটাও কি হয়, সেটা যদি প্রপারলি একটা বানানো যায়, মানে ধরো তান্ত্রিকদের গল্প যেগুলো আমাদের এখানে খুবই রুটেড ব্যাপারটা, ঠিক আছে, কালো জাদু বললেই বাঙালিদের কথা বলা, এইসব সেই রকমও যদি কোনো হরর সাবজেক্ট বানানো হয়, সেইটা এবার ব্যাপারটা হচ্ছে হরর সাবজেক্ট তো হিন্দিতে এমন পপুলার হয়ে গেছে। আর একটা কথা মানতেই হবে, ওদের যে কমেডিটা এইটা আমাদের এখানে হয় না, মানে ওদের কমেডি চিরকালই ওরা ওই কমেডিটা এগিয়ে থাকে। মানে আমি বলছি হরর কমেডি এখানে, ভূতের ভবিষ্যৎ যদি বাদ দিয়ে দিই, হরর কমেডি এখানেও লেখার লোক নেই, বানানোর ইয়ে নেই, হয় না, অত ইজি না জিনিসটা। তা প্যান ইন্ডিয়া করতে হলে এমন একটা কোনো সাবজেক্ট আনতে হবে যে সাবজেক্টটা প্যান ইন্ডিয়ার জন্যই। একদমই তাই, একদমই তাই। আমি একদম শেষ প্রশ্নে চলে এসেছি, আমি অর্ণবদার আর বেশি সময় নেব না। অর্ণবদা, তোমাকে কন্টেন্ট রাইটার বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে দেখতে পেয়েছি, অভিনেতা হিসেবে কি দর্শক দেখতে পাবে, সম্ভাবনা রয়েছে? না না না, প্রথম কথা হচ্ছে আমি এগুলোতে বিলিভই করি না, কেন অভিনয় হিসেবে আমার তো খুব সোজা যে আমি এই অভিনয়টা করব, প্রচুর স্ক্রিপ্ট রাইটার করে। আমি এই জিনিসটা আমি কেন করবো? আমি একটা স্ক্রিপ্ট লিখছি যেখানে আমি যে ডায়লগটা ন্যারেট করছি, যে ডায়লগটা আমার ডায়লগ, সেটা একজন সুপারস্টার বলবে, একজন স্টার বলবে, সেখানে হঠাৎ করে সাইডে একটা গোবিন্দর রোল করে চলে গেলাম, এটা না আমার এটা কেন করতে যাবো এটা? প্রথম কথা হচ্ছে আমি এই ব্যাপারটা একদমই বিশ্বাসী না। প্রথম কথা হচ্ছে আমি দীর্ঘদিন নাটক করেছি, ঠিক আছে, খুব ইচ্ছে ছিল অভিনয় করবো, মানে আমার খুবই ইচ্ছে ছিল, এবং আমি খারাপ করিও না অভিনয়, মানে নিজেকে জাজ করছি না, মানে বলছি তুমি বুঝতে পারবে, সেটা আমার ন্যারেশন শুনলে বুঝতে পারবে, সেটা আমার কথাবার্তা শুনলে বুঝতে পারবে। একটা নাটক বহুদিন ধরে স্কুল কলেজে সেখানে বিভিন্ন প্রাইজ পেয়ে পেয়ে আমি এই জায়গায় এসেছি, ওই নাটকটা করতাম বলেই আজকে হয়তো লিখতেও পারি। আমি তো রাইটার ছিলাম না, আমি তো নর্মাল গল্প লিখতে লিখতে, সবাই ভারী ভারী গল্প লিখছে, সেখানে আমি 4টে মজার লাইন লিখেছি, এবার তাদের আমি দেখতে পাচ্ছি ফেসবুকে হয়তো 10 জন লাইক করেছে, আমার 1,500 লাইক। তারাও রেগে যাচ্ছে, তারা 3 দিন ধরে ভেবে লিখেছে, 5 মিনিট একটা লেখা লিখেছি। জিনিসটা হচ্ছে মানুষকে তুমি যেটা, মানুষের যেটা কানেক্ট হচ্ছে সেটা তোমার, সেটা আমি লিখেছি, এইটাই করি, এটা তো আমি অন্যায় করিনি। হ্যাঁ, আমি কেন গম্ভীর লেখা লিখি না, এটা আমি ইচ্ছা করে না আমার, সবাই তো গম্ভীর হতে পারে না। ওই অভিনয়টা ট্রাই আমি উভয় কোনদিন অডিশন দিইনি, ইয়ে করিনি, কিন্তু ইচ্ছা তো ছিল মনে মনে। যখন লেখাটা গেল, এবার যখন দেখছি যে জিদ্দা, দেবদা, বুম্বাদা, মিঠুন চক্রবর্তী, অঙ্কুশ, মানে তুমি যতজন আছে, মানে আমি একমাত্র অনির্বাণদার সাথে কাজ করিনি, বাকি যিশুদার সাথে আমির সাথে কাজ হয়ে গেছে, সবাই আমার লেখা ডায়ালগস বলছে, সবাই সেই ডায়ালগস সিটি পড়ছে, সেখানে হঠাৎ করে হ্যাঁ 6 নম্বর রোতে দাঁড়িয়ে একটা ছোট্ট রোল করে চলে গেলাম, হ্যাঁ বাড়ির লোকজনকে বলতে হলো ওই রোলটা আমি করেছি, এইরকম ওইটা দরকার নেই। মানে তার থেকে আমার মনে হয় যে লোকে অ্যাটলিস্ট 4টে ভালো লেখার জন্য চিনুক, ঠিক আছে, কারণ রাইটারদের তো সেভাবে সত্যি দাম দেওয়া হয় না। মানে সাউথের কোরিওগ্রাফার যে কোনো সিনেমায় নাচ করেনি, সে হয়তো কোনো একটা বি গ্রেড সিনেমায় ওখানকার কোরিওগ্রাফার, তাদের নাম জল জল করে, রাইটারদের নামটা মনে হয় যে একটু ফালতু দিয়ে কি লাভ, রাইটারকে কে চেনে। ব্যাপারটা হচ্ছে এখন না সবই না একই জায়গায় চলে আসা শুরু করছে, যেমন রাইটারের জন্য সিনেমা হলে লোক যাচ্ছে না, অ্যাক্টারদের জন্য সিনেমা হলে লোক যাচ্ছে না, যাচ্ছে কন্টেন্টের জন্য। এইটা এবার কিন্তু সবাই বুঝতে পারছে, ঠিক আছে। শিবুদারি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম যে এখন সত্যি 3 জন সুপারস্টার, শাহরুখ খান, আল্লু অর্জুন আর কন্টেন্ট। শিবুদার এই কথাগুলো ভালো লাগে কেন, খুব প্র্যাকটিক্যাল কথা বলে, হ্যাঁ হ্যাঁ একদমই বোকা বোকা কোনো কথা বলে না। হ্যাঁ, শিবুদার যে জায়গায় শিবুদা তো গর্ব করতে পারে, সে এখনো ডাউন টু আর্থ আছে বলেই তার বক্স অফিসটা অনেকটা উঁচুতে উঠে গেছে। একদমই তাই, একদমই তাই। অর্ণবদা, আপকামিং প্রজেক্ট সম্পর্কে দর্শকদের একটু বলো, একটু আভাস দাও তোমার।
দেখো আপকামিং প্রজেক্ট বলতে বলরাম কাণ্ড আমার আসছে। ওটা আমরা জানি, পোস্টার হ্যাঁ, রিয়াকশন পরে পোস্টারটা আমরা পেয়েছিলাম। আমার টোটাদার সাথে একটা সিনেমা আসছে পুলিশ বলে, সেটাও রাধা করেছে, সেটাও এর আচ্ছা, মধ্যে প্ল্যানিং হচ্ছে কবে রিলিজ হবে না হবে। এছাড়া কিছু কিছু সিনেমা যেগুলো যতক্ষণ না প্রোডাকশন হাউস কিছু না বলছে না একদমই ওরকম তাই, ভাবে আমি তো জানাতে পারি আচ্ছা না। কারণ আচ্ছা, রাইটারদের যেমন ওটাতেও দাম নেই, এটা তো রাইটারদের সেই রাইটসটা নেই যে সে না না জানিয়ে না দিল সেই প্রথম বললো দর্শককে আর এটা আসছে, এটা হয় না। তো না সেটা না হলে না, এমনি দেখতে পাবে। যদি পোস্টারে নামও না থাকে, আমি শেয়ার করেছি মানে আমি লিখেছি, এটা এটা বুঝতে হবে। একদমই একদমই তাই। অর্ণবদা, অনেক ধন্যবাদ, তুমি চ্যানেলে আসলে, কথা থ্যাংক বললে ইউ। আমি অনেক কিছু জানতে পারলাম এবং আশা করছি দর্শকরাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে উপকৃত হবে। ভালো থাকবে অর্ণবদা, আবার থ্যাংক ইউ, তুইও ভালো থাকিস। সামনাসামনি দেখা হবে, সামনাসামনি কোনোদিন আড্ডা হবে। শিওর 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 শিওর, একদম একদম। একদম। থ্যাংক ইউ।